ওয়েলকাম আওয়ার চ্যানেল। তোমাদের জন্য আরেকটা তোমাদের পছন্দনীয় একটা ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগের দিন আমরা গতকাল যে ক্লাসটা করেছিলাম তোমরা অনেক কমেন্ট করেছো এবং অনেক তোমাদেরকে পছন্দ হয়েছে, যেটা আমরা কমেন্টের মাধ্যমে বুঝতে পারলাম। তো এই রকমই তোমরা রেগুলার ক্লাস পাবে। প্রতিদিন সকাল 10টার সময় ক্লাস পেয়ে যাবে। জিকে জিএস এর বেস্ট ক্লাস, তুমি যে এক্সামই দাও না কেন আজকের ক্লাসটা দেখে নাও। ক্লাসটা দেখলে বুঝতে পারবে যে তুমি যে এক্সামই দাও না কেন প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমাদের এই ক্লাসটা ইম্পর্টেন্ট। তো আজকে আমরা প্রায় প্রায় 50টা প্লাস কোশ্চেন আলোচনা করব। কিভাবে করব, ক্লাসটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ স্যার সত্যি 50টা প্লাস কোশ্চেন আমরা আলোচনা করলাম। তো চলো দেখো কি বলছে। ভারতের প্রথম বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ, দারুণ দারুণ ইম্পর্টেন্ট একটা হচ্ছে প্রশ্ন। ভারতের বর্তমান সিডিএস কে, সেটা হচ্ছে আমাদের কি হবে, বি অপশন, যেটা হচ্ছে জেনারেল অনিল চৌহান। এটা কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের বি। এইবার যে আমরা প্রশ্নগুলো যেগুলো আমাদের অপশন গুলো আছে, এইটা 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 যে অপশন গুলো বাকি থাকছে সেই অপশন গুলোকে এবার আমরা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ক্লাসের মানে বলতে পারো যে কি বিশাল বৈশিষ্ট্য বা বিশেষত্ব। তো অবশ্যই অবশ্যই ক্লাসটা দেখো, দেখবে দুর্দান্ত লাগবে। দেখো তাহলে আমাদের বর্তমান ভারতের চিফ ভারতের বর্তমান চিফ সিডিএস, চিফ অফ ডিফেন্স, সেটা হলেন জেনারেল অনিল চৌহান। এইবার আসছে যে আলোচনা, বলছে যে কি জেনারেল বিপিন রাওয়াতের পর তিনি ভারতের দ্বিতীয় সিডিএস। তাহলে আমাদের এখন যে সিডিএসটা আছেন তিনি হচ্ছেন দ্বিতীয়। প্রথম ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। তাহলে এখানে কিন্তু 3-4টা প্রশ্ন এখানে হয়ে গেল। প্রথম কে, জেনারেল বিপিন রাওয়াত। এখন যিনি আছেন তিনি কততম, দ্বিতীয়তম। এখন কে আছেন, জেনারেল অনিল চৌহান। জেনারেল মনোজ পান্ডে, ইনি কে, বলছেন তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান, মানে চিফ অফ আর্মি স্টাফ। তাহলে ভারতীয় মানে চিফ অফ আর্মি স্টাফ মানে যে সেনাবাহিনীর, ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে, তাহলে জেনারেল মনোজ পান্ডে। অ্যাডমিরাল আর হরি কুমার, ইনি তিনি ভারতীয় নৌবাহিনীর প্রধান ছিলেন। তাহলে ভারতীয় নৌবাহিনীর কি ছিলেন, প্রধান ছিলেন। এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী, তিনি ভারতীয় বিমান বাহিনীর প্রধান। তিনি ভারতীয় বিমান বাহিনীর প্রধান। তাহলে এইখানে দেখো প্রায় আমরা এখানে 6 থেকে 7খানা প্রশ্ন কিন্তু এখানে করে ফেললাম। দুর্দান্ত লাগবে যারা প্রতিনিয়ত ক্লাসগুলো দেখবে। জিকেজিএস এখানে 1 মাস পড়লে বুঝতে হবে যে যাই তুমি মক টেস্ট দিচ্ছ বা যাই যেখানে কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করছো সমস্ত কোশ্চেন দেখতে হবে যে এখান থেকে বারবার রিপিট হচ্ছে। তো প্রত্যেকে বলবো ক্লাসগুলো রেগুলার দেখো, দেখবে রেগুলার দেখতে দেখতে দেখবে অনেকটাই সময় চলে আসবে যে কি তোমার সমস্ত কিছু আয়ত্তে চলেছে। স্ট্যাচু অফ ইউনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত, এটা কি হয়ে যাবে, আশা করি সবাই জানো। এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের সি, যেটা হচ্ছে আমাদের গুজরাট। চলো আমাদের পরবর্তী যে অপশন গুলো কি আছে দেখে নাও, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নেবো। তাহলে এটি বিশ্বের উচ্চতম মূর্তি। এই যে এটা একটা প্রশ্ন, কত কত মিটার, 182 মিটার। এটা কোথায় আছে, এটা আছে নর্মদা জেলায়। নর্মদা জেলায় আছে। এখানে 3টে প্রশ্ন হয়ে গেল। রাজস্থান, এখানে স্ট্যাচু অফ কি বিলিফ, মহাদেবের মূর্তি আছে। আচ্ছা এটা দেখে নিবে, এটা একবার এটাকে নিয়ে একটু চেক করে নিবে তোমরা, ঠিক আছে। আচ্ছা মহারাষ্ট্র, এখানে প্রস্তাবিত শিবাজি স্মারক নির্মিত হওয়ার কথা আছে। তার উত্তরপ্রদেশ, এখানে অযোধ্যার রাম মন্দির এবং বড় কুশ মূর্তির পরিকল্পনা রয়েছে। ঠিক আছে, অযোধ্যা যে রাম মন্দির সেটা তো হয়ে গেছে। ঠিক আছে, এই কোশ্চেন গুলো একটুখানি তোমরা দেখে নিবে, বুঝে গেছে তো। এগুলো এগুলো একটুখানি তোমরা অবশ্যই একবার দেখে নিবে। তবে আমার মনে হলো সবকিছু ঠিকঠাকই আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি। উত্তপ্ত গ্রহ কোনটা, অনেকে এখানে বলবে যে বুধ, কিন্তু না, এটাই তো ভুল। এটা হয়ে যাবে উত্তপ্ত গ্রহ, সেটা হয়ে যাবে শুক্র গ্রহ, যেটা হচ্ছে আমাদের বি অপশন। বুধ সব থেকে, আমাদের যদি সূর্য এটা হয় তাহলে বুধ সব থেকে কাছে আছে, তাই তো। বুধ, তারপরে আছে শুক্র, তারপরে পৃথিবী। তো কিন্তু আমাদের এইখানে কিন্তু বুধ কাছাকাছি থাকার পরেও আমাদের শুক্র গ্রহটা কেন বেশি উত্তপ্ত, চলো সেটা আমরা একটু ডিটেলসে দেখে নিই। কি বলছে দেখো, বলছে শুক্র গ্রহ, বলছে আলোচনা, যদিও বুধ সূর্যের কাছে কিন্তু শুক্র বাহুমণ্ডলের প্রচুর কার্বন ডাই অক্সাইড থাকায় গ্রিন হাউস ইফেক্টের কারণে এটি সবচেয়ে বেশি উত্তপ্ত।
বুঝে গেছে? কিসের জন্য? কার্বন ডাই অক্সাইড এখানে বেশি পরিমাণে আছে, তার কারণেই কিন্তু এখানে এই গ্রহটা সব থেকে বেশি উত্তপ্ত। তাহলে বুধ, বুধ তো আমাদের সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ, কিন্তু বায়ুমণ্ডলে নেই বলে এটি সবচেয়ে গরম নয়। একে লাল গ্রহ বলা হয়। মঙ্গল গ্রহকে আমরা কি বলি? লাল গ্রহ বলা হয়। আর শনি, এটি বলয়ধারী গ্রহ, বলয় আছে একটা, ঠিক আছে? শনি দেখবে 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 তোমরা দেখে নেবে যে বলয়ের মতো একটা আছে, এবং দ্বিতীয় বৃহত্তম। প্রথমকে সবচেয়ে বৃহত্তম হচ্ছে বৃহস্পতি গ্রহ। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। বলছে কম্পিউটারের বিজ্ঞানের অনুযায়ী র্যামের ফুল ফর্ম, র্যাম। আশা করি তোমরা অনেকেই জানো, আর না জানলে আজকে জেনে নিবে, অনেকেই ভুল করে দিবে। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বি অ্যান্সার, যেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা হচ্ছে বি অপশন কারেক্ট। চলো আমরা একটু ডিটেলসে দেখে নিই কি বলছে। দেখো বলছে যে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটি একটি ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি। কম্পিউটার বন্ধ করলে মুছে যায়, বন্ধ করলে যা থাকে সেখান থেকে সব মুছে যায়। আচ্ছা, রিড অ্যাক্সেস মেমোরি, এটা একটা ভুল টার্ম, ঠিক আছে? তবে এর পড়ার হচ্ছে যে কি বলছে, মেমোরি কে কিভাবে পড়বো? রিড অনলি মেমোরি। রম কে কিভাবে পড়বো? আমরা পড়বো রিড অনলি মেমোরি, যেটা হচ্ছে রমের ফুল ফর্ম। পরবর্তী কোশ্চেন দেখো। আচ্ছা, ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে আমাদের একটা নতুন চ্যানেল, তো প্রত্যেকে বলবো যে ক্লাসগুলো তোমরা রেগুলার দেখো, বেশি সময় লাগছে না ক্লাসগুলো। তার সাথে সাথে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে হ্যাঁ, এখানে কত সুন্দর ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা, যেটা হচ্ছে স্মাইলিং বুদ্ধ, কোথায় করা হয়েছিল? দারুন দারুন, এখানে দেখো দুটো কোশ্চেন ঢুকে আছে। সেটা কি হয়ে যাবে? অ্যান্সার বি, যেটা হচ্ছে পোখরান। বি অ্যান্সার, যেটা হচ্ছে পোখরান। পরবর্তী এখানে ডিটেলস একটু আমরা দেখে নিই। ডিটেলসে যদি আমরা যাই তাহলে কি বলছে দেখো, 1974 সালে রাজস্থানের পোখরানে এটি সফলভাবে পরীক্ষিত হয় বা পরীক্ষা করা হয়। তাহলে কি দেখো কত সালে? এটা হচ্ছে যে কি আমাদের 1974 সালে। আর কোথায়, কোন রাজ্যে? এটা হচ্ছে আমাদের রাজস্থান রাজ্যে। এখানে কতগুলো প্রশ্ন আলোচনা হয়ে গেল। শ্রীহরিকোটটা কিসের জন্য বিখ্যাত? এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত ইসরোর প্রধান রকেট উৎক্ষেপণ কেন্দ্র। তাহলে এখানে ইসরো, আমাদের শ্রীহরিকোটা থেকে কি হয়? শ্রীহরিকোটা থেকে আমাদের রকেট উৎক্ষেপণ করা হয়। কার দ্বারা? ইসরোর দ্বারা। কোথায় আছে এটা? এটা অন্ধ্রপ্রদেশে আছে। চাঁদিপুর কি উড়িষ্যার? এই জায়গাটি মিসাইল বা ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য বিখ্যাত। ক্ষেপণাস্ত্র বা মিসাইল যেগুলো আমাদের পরীক্ষা করতে হয় যে ঠিকঠাক আছে কিনা, সেটা হচ্ছে কোথায় আছে আমাদের? সেটা হচ্ছে চাঁদিপুর, সেটা হচ্ছে আমাদের উড়িষ্যাতে আছে। তারাপুর, এটি ভারতের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দারুণ দারুণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় বারবার এসেছে, আমি দেখেছি। এটি ভারতের প্রথম বাণিজ্যিক পরমাণু কেন্দ্র, যেটা আছে কোথায়? মহারাষ্ট্রে। ভিভি বলো যে ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা এখানে যা আলোচনা করলাম সমস্ত কিছু কিন্তু প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। বলছে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে, ভিটামিন সি এর অভাবে যত দেখবে যে কি মুখের ভেতরে যে রোগগুলো হয় মুখের, তত সবকিছুই ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের ভিটামিন সি এর অভাবেই হয় মুখে যেগুলো হবে, ঠিক আছে? সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমাদের সি স্কারবি। দেখবে দাঁতগুলো উঁচু বড় ছোট, এঁকে বেঁকে, মানে একদম প্লেন ভাবে যে থাকবে এরকম না, উঁচু নিচু এবড়ো খেবড়ো টাইপের থাকে, সেটা হচ্ছে স্কারবি রোগ। সেই রোগটা কিসের জন্য হয়? ভিটামিন সি এর অভাবে হয়। চলো এবার আমরা বেরি রোগ, রিকেট রোগ, রাতকানা রোগ কিসের জন্য হয় বা কোন ভিটামিনের অভাবে হয় সেটা আমরা একটু দেখে নিই। তাহলে দাঁতের দেখো বলছে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, রক্ত ক্ষত শুকানো, দেরি হওয়া বা স্কারবির লক্ষণ, ঠিক আছে? স্কারবির যে লক্ষণগুলো সেটা কি বলছে দেখো, ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরি রোগ হয়। রিকেট রোগ কিসের জন্য হয়? রিকেট রোগ হয় আমাদের ভিটামিন ডি এর অভাবে। কি হয়? হাড়গুলো বেঁকে যায়, দেখবে বাচ্চাদের হাড়গুলো বেঁকে যায়, সেটা হয় ভিটামিন ডি এর অভাবে। আর রাতকানা রোগ আমাদের কিসের জন্য হয়? সেটা হচ্ছে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এইগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। কি বলবো, আর তোমরা যারা পড়াশোনা করছো তারা জানো যে এই কোশ্চেন গুলো আসে কিনা। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিভিন্ন বিভিন্ন এক্সামে কিন্তু আমাদের এসে থাকে, ঠিক আছে? তো সেই কারণে বলবো যে প্রত্যেকটা জিনিস খাতায় নোট করবে, এবং যেটা ভালো মনে হবে বা যেটা কোনো কিছু ডাউট থাকলে কমেন্ট করবে। আমি কমেন্টটা দেখে চেষ্টা করবো সেই কমেন্টে আমি তোমাদেরকে সঠিকভাবে সেটাকে বলে দেওয়া। বাট তোমাকে এগুলোকে কিন্তু খাতায় নোট করতে হবে। নোট না করলে কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে। খাতাতে একবার লেখা মানে বিশাল ব্যাপার, ঠিক আছে? লিখতে হবে। কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? দক্ষিণ গঙ্গা।
ঠিক আছে, দক্ষিণের গঙ্গা কোন নদীকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি, সরি সি, সি অ্যান্সার, যেটা হচ্ছে গোদাবরী। গোদাবরী হচ্ছে আমাদের দক্ষিণের গঙ্গা বলা হয়, বা একে বুড়ি গঙ্গাও বলা হয়ে থাকে। আলোচনা দেখো, বলছে দৈর্ঘ্য এবং পবিত্রতার কারণে গঙ্গার গোদাবরী নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়। তাহলে আমাদের এটা হয়ে গেল আলোচনা। কৃষ্ণা নদী, এটি দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। তাহলে কৃষ্ণা নদী কি? এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম নদী, দ্বিতীয় বৃহত্তম নদী। নর্মদা নদী, এটি একটি পশ্চিমবাহী নদী, এটি একটি পশ্চিমবাহী নদী, নর্মদা নদী, যেটা হচ্ছে অমরকন্টক থেকে উৎপন্ন হয়েছে। দেখো এখানেও আমরা প্রায় 7-8টা কোশ্চেন আলোচনা করলাম। মহানদী, মহানদী কোথায় আছে? উড়িষ্যার প্রধান নদী মহানদী, যেখানে হীরাকুদ বাঁধ অবস্থিত। তাহলে কোন নদীর ওপর হীরাকুদ বাঁধ অবস্থিত? সেটা হচ্ছে মহানদীর উপরে। তো এটা আমাদের কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী কোশ্চেন দেখো, দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। বলছে যে কি, গয়টার রোগ শরীরের কোন মৌলের অভাবে হয়? গয়টার রোগ হয় না, গয়টার, ঠিক আছে, সেটা আমাদের কিসের জন্য হয়? গয়টার রোগ হয় আমাদের সি, যেটা হচ্ছে আয়োডিন। আয়োডিনের অভাবে কিন্তু আমাদের গয়টার রোগ হয়ে থাকে। চলো এটা একটু ডিটেলস আলোচনা করে নিই। আমরা কি বলছে যে আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি, যে আমাদের গলার এখানে থাকে থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে, থাইরয়েড গ্রন্থির ফুলে যায়, দেখবে গলাটা ফুলে যায়, ঠিক আছে, যাকে গলগণ্ড বা গয়টার রোগ বলা হয়ে থাকে। ক্যালসিয়াম, বলছে এর অভাবে হাড় ও দাঁত দুর্বল হয়ে যায়। জানি তো আমাদের যে দাঁতগুলো কি দিয়ে তৈরি? দাঁতগুলো আমাদের ক্যালসিয়াম দিয়েই তৈরি। তো এর অভাবে আমাদের দাঁত দুর্বল হয়ে যাবে। হাড়গুলো কি দিয়ে তৈরি? হাড়ও আমাদের ক্যালসিয়াম দিয়ে তৈরি। আয়রন, এর অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া, রক্তাল্পতা হয় বা অ্যানিমিয়া রোগ হয়। পটাশিয়াম, এটি হৃৎপিণ্ড ও স্নায়ু কাজের জন্য জরুরি। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। বলছে কত সালে ভারতীয় সেনা অপারেশন বিজয় পরিচালনা করে কার্গিল যুদ্ধে জয়লাভ করেছিল? সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অ্যান্সার আমাদের 1999 সাল, যেটা হচ্ছে সি, 1999 সাল, যেটা হচ্ছে আমাদের সি অ্যান্সার। চলো একটু ডিটেলসে আলোচনা করে নিই। বলছে 26শে জুলাই কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয়। দেখো এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবে কার্গিল দিবস বিজয় দিবস হিসেবে পালিত হয়? 26শে জুলাই। 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ হয় এবং বাংলাদেশের স্বাধীনতা লাভ করে, তাই তো, বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় 1971 সালে, 1971 সালে, 1971 সালে। এবার কি, তারপর আছে 1965, দ্বিতীয় ভারত, মানে দ্বিতীয়বার যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, মানে আমাদের দ্বিতীয় না, এটা ভারত পাকিস্তান যুদ্ধ হয়, ঠিক আছে, এটা একটা ভারত পাকিস্তান। দ্বিতীয় কি হয়? এটা যদি প্রথম, এটা প্রথম হবে, তাই না, এটা দ্বিতীয়টা ভুলে যাও। এটা 1965 সালেও ভারত এবং পাকিস্তানের মধ্যেও কিন্তু যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। আর 62 সালে হয়েছিল কি, ভারত এবং চায়নার মধ্যে যুদ্ধ হয়েছিল, ভারত এবং চায়নার মধ্যে যুদ্ধ হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1885 সালে, তাই তো, 1885 সালে। এবং এইটার আমাদের কি প্রশ্ন বলছে? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। দেখো ডিটেলসে যদি একটু যাই তাহলে কি বলছে? বলছে আলোচনা 1885 সালে বোম্বে অধিবেশনে তিনি প্রথম সভাপতিত্ব করেন। দাদাভাই নওরোজি, তাকে ভারতের মহান বৃদ্ধ বা ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদাভাই নওরোজিকে। এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটলে তোমরা বুঝতে পারবে। মহাত্মা গান্ধী, তিনি 1924 সালে বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। মানে যে আমাদের ভারতের জাতীয় কংগ্রেস আছে, সেই জাতীয় কংগ্রেসে বেলগাঁও যে অধিবেশন হয়েছিল 1924 সালে, একটাতেই শুধু সভাপতিত্ব করেছিলেন, সেটা হচ্ছে বেলগাঁও। এই জন্য এটা ইম্পর্টেন্ট। দেখো কোনগুলো পরীক্ষা আছে, এইগুলোই পরীক্ষাতে আছে, ঠিক আছে। মহাত্মা গান্ধী এইখানে একমাত্র সভাপতিত্ব করেছিল। তো প্রায় আজকে আমরা প্রায় 50+ কোশ্চেন কিন্তু আলোচনা করলাম। ছিল হয়তো 10টা কোশ্চেন, কিন্তু 10টা কোশ্চেনের ক্ষেত্রে যখন আমরা পুরো ডিটেলসে যখন আলোচনা করলাম,
যখন ডিটেলস আমরা আলোচনা করলাম তখন কিন্তু দেখলাম প্রায় আমরা 50+ কোশ্চেন কিন্তু আলোচনা করে ফেলেছি, প্রায় 50 কোশ্চেন এখানে তোমরা করলে। তো প্রত্যেকে জানাবে যে আজকে ক্লাসটা কেমন ছিল, অবশ্যই অবশ্যই তোমাদের কমেন্ট দেখেই কিন্তু আমরা ক্লাসগুলো একটু কি হয়, কমেন্ট একটা লাইক কিছু সেরকম হয় না, কিন্তু আমরা এনার্জি পাই, ক্লাসটাকে আরো বেটার আরো ডিটেলসে নিয়ে আসার চেষ্টা করি। তো প্রত্যেকে বলবো ক্লাসটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। চলো, থ্যাংক ইউ সো মাচ।